সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সাথে আছে আমি নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে রমজানে কিন্তু কম বেশি আমাদের সবারই জীবনযাত্রার বিশাল একটা পরিবর্তন চলে আসে। আমাদের খাবার গ্রহণ করা, ঘুমানোর সময় এবং কাজের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিবর্তন। কিন্তু এরই মাঝে যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটি ডিজিজ রয়েছে, তাদের মধ্যে স্পেশালি আমরা যদি বলি যাদের কিডনিজনিত সমস্যা রয়েছে, তাদের অনেক ধরনের প্রশ্ন থাকে। দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমজানে কিডনি রোগীদের সচেতনতা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রাশেদ আনোয়ার 1968 সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MD ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। স্যার, রমজান মাসে কিডনিজনিত সমস্যা তাদের একটা প্রথম প্রশ্নই থাকে যখন রমজান মাস আসে যে আমরা আসলে রোজা রাখতে পারবো কিনা। একটু আপনার কাছে জানতে চাই যে রোজা রাখার ক্ষেত্রে তাদের কোনো প্রতিবন্ধকতা আছে কিনা। দেখেন, এখানে একটা ব্যাপার হলো যে আমি প্রথমে যেটা বলতে চাই যে সেটা হলো যে কিছু কিছু রোগের ক্ষেত্রে যে রোগটা হয়তো হঠাৎ করে একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে কিন্তু সেই অসুস্থতা থেকে সে রোগ মুক্তির পরে কিন্তু তারপরে আবার সেই রোজাটা রাখার উপায় থাকে। কিন্তু যেটা নিয়ে আমরা কথা বলছি, যারা দীর্ঘমেয়াদী কিডনি রোগে আক্রান্ত, যারা আসলে এটা ভালো হবে না, তাকে এই কিডনি রোগের মধ্যে দিয়ে বিভিন্ন স্টেজ ওয়াইজ বিভিন্ন চিকিৎসা নিতে হচ্ছে। তো সেই রোগের ক্ষেত্রে আসলে তার রোজা রাখার ক্ষেত্রে এই ক্ষেত্রে তার প্রতি কী নির্দেশনা বা তার প্রতি উপদেশ কী। তো সেক্ষেত্রে আসলে যেটা বলা হয় যে আপনি মনে করেন আমাদের সিকিডি বা ক্রনিক কিডনি ডিজিজ বিভিন্ন স্টেজিং আছে, স্টেজ 1, 2, 3, 4, 5। তো 1 থেকে 3 পর্যন্ত সাধারণত আমরা বলি যে আপনি রোজা রাখতে পারবেন। তবে সেখানে কিছু তো পরামর্শ আছে, যেমন মনে করেন যদি একটা পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে, সে যদি ইনসুলিন নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা স্টেজ ওয়াইজ যেটা বলি সেটা হলো যে আমরা নির্ধারণ করে দিই সে যে ইনসুলিন যেটা পায়, যেমন মনে করেন সকালের যে ইনসুলিনটা সে পাবে সেটা সে ইফতারের ওয়াক্তে নেবে। আর সাধারণত শেষ রাতের ইনসুলিনটা আমরা সাধারণত 50% বা 25% কমিয়ে দিই তার নর্মাল ডোজের চাইতে। তারপরে এখন অনেকে এম্পাগ্লিফ্লজিন বলে একটা ওষুধ খায়, যেটা আসলে প্রচুর পরিমাণে প্রস্রাব নিঃসরণ করে তারপরে আপনার ডায়াবেটিসটাকে ম্যানেজ করার চেষ্টা করা হয়। সেটা হার্ট এবং কিডনি দুইটা রোগের জন্যই খুব প্রোটেক্টিভ। এটা নতুন এসে এই ড্রাগটা ইউজ করা হয়। তবে এটা যেহেতু একটা ডিহাইড্রেশন তৈরি করতে পারে, সেই জন্য আমরা এই ওষুধটা বন্ধ রাখি। রোজার সময়ের মাত্রা যদি বিবেচনা করি, তাহলে প্রায় 12 ঘন্টার মতো কিন্তু রোগীকে ফাস্টিং থাকতে হয়। তাহলে ডিহাইড্রেশন কিন্তু একটা ঝুঁকি। আপনার এই যারা স্টেজ 1 থেকে 3-এর মধ্যে আছে, তারা যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু তার কিডনি ফাংশন ডিটেরিয়েট করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে আপনি যখন আপনার পানি খাওয়ার সুযোগ তৈরি হবে ইফতারের ওয়াক্ত থেকে তারপরে সুহর পর্যন্ত, তো সেই সময়টা আপনি পর্যাপ্ত আপনার জন্য যতটুকু নির্ধারিত আছে সেই পানিটুকু পান করে নেবেন। স্টেজ 4, 5 যেটা বলি আমরা, তাদের মধ্যে যাদের বিশেষ করে সেটার মধ্যে তাদের সাথে সেটার কিডনির অসুখের পাশাপাশি যদি হার্টেরও অসুখ থাকে এবং যদি দেখা যায় যে তার সিমটম বা উপসর্গ আছে কিডনি রোগের কিছু, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা সাধারণত ডিসকারেজ করি। কিন্তু তারপরে যদি তারা রাখতে চায় তাহলে পেশেন্ট রাখবে, এবং অনেক পেশেন্ট কিন্তু রাখে, কেউ কিন্তু ভালোও থাকে। সেক্ষেত্রে আমরা যেটা করি যে রোজার শুরুর আগে আমরা তার একটা বেজলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিই, এবং বেজলাইন কিছু পরীক্ষা নিরীক্ষা করে নিয়ে তারপরে 7 দিন পরে, রোজা রাখার 7 দিন পরে আমরা আবার সেই পরীক্ষাগুলি রিপিট করে যদি দেখি তার রোজা রাখার ফলে তার যদি কোনো কিডনি ফাংশনের যে সমস্ত আমরা টেস্ট করেছি সেখানে কোনো ব্যত্যয় ঘটেনি বা সেগুলো ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তাকে কন্টিনিউ করতে বলি। কিন্তু যদি দেখি আমরা ক্রিয়েটিনিন বা EGFR এটা কমে গেছে 25%, 30% যেটা তার আগে ছিল তার থেকে, বা কিডনি ফাংশন ডিটেরিয়েশন হয়েছে, তখন আমরা তাকে বুঝাই যে না, দেখেন এখন আপনার পরবর্তী ঝুঁকির মধ্যে যাওয়া ঠিক হবে না, আপনি এখন রোজা থেকে বিরত থাকতে পারেন। 4 এবং 5 স্টেজটা, সেটাকে যেহেতু আমরা অ্যাডভান্স স্টেজ বলছি, সেক্ষেত্রে সেই ধরনের রোগীদের ক্ষেত্রে আপনারা আসলে রোজাটা রাখার আগে কোন ধরনের টেস্টগুলো আসলে করতে বলেন? আমরা সাধারণত কিডনি রোগীদের সবসময় যে সমস্ত বেজলাইন টেস্ট করি, যেমন মনে করেন একটা পেশেন্টের যারা ইউরিনের সাথে প্রোটিন যায়, সেই প্রোটিনের মাত্রা নির্ণয় করি।
তারপরে ক্রিয়েটিনিন করি, ইলেকট্রোলাইট করি, যেখানে পটাশিয়াম বেশি থাকে কিডনি রোগীদের, অ্যাসিডোসিস বললে যে একটা জিনিস আছে, সেখানে কার্বন ডাইঅক্সাইড কমে যায়, ইউরিয়া লেভেল করি। এটা ছাড়া রক্তে হিমোগ্লোবিনের মাত্রা সিকেডি পেশেন্টদের কম থাকে, রক্ত শূন্যতা তৈরি হয়, সেই হিমোগ্লোবিনের জন্য সিবিসি টেস্ট করি, ইউরিয়া, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফেট, অনেক ধরনের টেস্টই করা হয়। এগুলি আমরা আসলে দেখে নিই আর কি। আচ্ছা, প্রতি 3 মাস বা 2 মাস বা ক্ষেত্র বিশেষে 6 মাস পর পর কিন্তু আমরা স্টেজ ওয়াইজ এই ধরনের এই টেস্টগুলি আমরা কিন্তু রিপিট করে থাকি। আর কিডনি রোগীরা আসলে সবাই এই 4-5 স্টেজে গিয়ে আসলে কিডনি রোগের চাইতে পাশাপাশি তারা কনকমিটেন্টলি তারা কিন্তু হৃদরোগেও আক্রান্ত থাকে, কোনো না কোনো ধরনের হৃদরোগের ঝুঁকিতে থাকে, অথবা কারো কারো হৃদরোগ থাকে। সেখানেও কিন্তু ওষুধপত্রের ব্যাপার আছে। কারো হয়তো হার্ট ফেলিউরের যদি ফিচার থাকে, সেখানে তাকে ওষুধ খেতে হবে। সেই ওষুধটা আসলে যদি এমনভাবে খেতে হয় যে সেটা আসলে স্পেস করে খাওয়ার ক্ষেত্রে হয়তো ওই সময়টা পড়ে যাচ্ছে, সেই পেশেন্টের জন্য সেই সময় কিন্তু রোজা রাখাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায়। কিডনির পেশেন্ট যাদের ডায়াবেটিসও রয়েছে, আবার কার্ডিয়াক রিলেটেড প্রবলেমও রয়েছে, তাদের জন্য বিশেষ কি সতর্কতা অবলম্বন করা উচিত? প্রত্যেকটা রোগীরও তো কিছু মেডিকেশন আছে আর কি। সেই মেডিকেশনগুলির জন্য তার যেইভাবে যেই ওয়াক্তে সে যেগুলো খায়, মনে করেন যেগুলো কোনোটা 3 বেলার ওষুধ আছে, সেখানে সেটা যদি তার খেতেই হয় সেই ধরনের ওষুধগুলি, তাহলে সেই ক্ষেত্রে সেটা আমাকে কনসিডার করতে হবে যে আদৌ তিনি রোজা রাখতে পারবেন কিনা। তার কারণ দেখেন, যেগুলো আসলে আমরা ক্লকওয়াইজ কিছু ওষুধ খেতে হয়, সেই ক্ষেত্রে যদি 8 আওয়ারলি যে ওষুধটা খেতে হয় 3-24 ঘন্টা ধরে, সেখানে কিন্তু দুপুরে কিন্তু একটা ওষুধ পড়ে যায় তার, সেটা কিন্তু রাতে শুধু ইফতারি থেকে সেহরির মধ্যে 12 ঘন্টার স্পেসে কিন্তু সেই 8 আওয়ারলি সেই ওষুধটা মেনটেন করা সম্ভব না। সেখানে অবশ্যম্ভাবী ওষুধ কি, সেগুলি ডাক্তাররা কনসিডার করে, কারো কারো ক্ষেত্রে হয়তো সাময়িকভাবে কিছু কোনো ওষুধ হয়তো বিরতি দিয়ে হয়তো তার আবার রোজার পরে খেতে পারে, সেগুলি কনসিডার করে আসলে ডিসিশনটা নিতে হবে আর কি। কিডনি ডায়ালাইসিস পেশেন্টদের ক্ষেত্রে আপনার পরামর্শ আসলে কি, যে তারা আসলে রোজা রাখার মতো ততটুকু শারীরিকভাবে সুস্থ বা ফিট কিনা আসলে? জি, আসলে দেখেন, এই ডায়ালাইসিস নেওয়ার একটা বড় সংখ্যক পেশেন্ট কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে, যারা হেমোডায়ালাইসিস নেয়, আর অল্প কিছু পেশেন্ট সিএপিডি বা পেরিটোনিয়াল ডায়ালাইসিস নেয়। হেমোডায়ালিসিস পেশেন্টের ক্ষেত্রে আসলে রোজার ক্ষেত্রে আসলে তো কিছু ব্যাপার থাকে, যেমন মনে করেন হেমোডায়ালিসিস একটা পেশেন্টকে মেশিনে বসতে হয়, সে মেশিনে তার শরীর থেকে রক্ত বের হয়ে এসে একটা সার্কিটের মধ্যে যে সেটা ব্লাডটা পিউরিফাই আবার শরীরের মধ্যে ঢোকে। তাহলে এই যে 4 ঘন্টা ধরে যে ইভেন্টটা চলে, এখানে কিন্তু অনেক ধরনের ঘটনা ঘটে। যেমন পেশেন্টের কিন্তু হাইপোগ্লাইসেমিয়া হয় এখানে অনেক সময়, তখন পেশেন্টকে আপনার গ্লুকোজ বা চিনি জাতীয় কোনো খাবার খাওয়াতে হয়। তখন পেশেন্টের ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন হয়, দেখা যায় পেশেন্টের কোনো পেশেন্টের প্রেশার অনেক বেড়ে যায়, তখন তাদেরকে ব্লাড প্রেশারের মানে এক্সট্রা আরও কিছু মেডিকেশন অ্যাড করতে হয়। তো আরও অনেক কমপ্লিকেশন আছে, সেগুলি ফেস করতে গেলে দেখা যায় যে রোজার যে নিয়ম, সেই নিয়মের তো আসলে মানে কিছুটা লক্ষণ হয়। ডায়ালাইসিস যেদিন চলছে বা যেদিন চলে, সেদিন হয়তো তিনি রোজা রাখলেন না, কিন্তু পরবর্তী সময়টাতে বা পরবর্তী দিনে কি তিনি রোজা রাখতে পারবেন? ডায়ালাইসিস পেশেন্টদেরকে আমরা যদি ডিসকারেজ করি, পেশেন্টরা কিন্তু রাখে। কেউ কেউ কিন্তু আলহামদুলিল্লাহ ভালো থাকেন, কেউ কেউ কিন্তু কারো সমস্যা হয় না, কারো হয়তো হয়। সেই ক্ষেত্রে আমরা যারা রাখবেনি তাদের ক্ষেত্রে আমরা বলি, তাহলে হয়তো আপনি রাতে ডায়ালাইসিস নেন, রাতের শিফটেও তো ডায়ালাইসিস হয়, তাহলে আপনি দিনের বেলা রোজা যদি রাখতে পারেন, আপনি রেখে দেখেন, যদি দেখা যায় যে আপনি রাখতে পারছেন, আপনি রাতেও ডায়ালাইসিস নিচ্ছেন, সেই ক্ষেত্রে সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে হয়তো আমরা কিছু প্যারামিটার আছে, সেগুলি হয়তো দেখি তার ব্লাড প্রেশারের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে কিনা, ডায়াবেটিস কন্ট্রোলে থাকে কিনা, এই নিয়মের মধ্যে দিয়ে চলে উনি ভালো আছেন কিনা, তখন আমরা বলি যে ঠিক আছে আপনি রাখতে পারেন। আর সিএপিডি বা আপনার পেরিটোনিয়াল ডায়ালাইসিস যেটা, সেটা কিন্তু যে ফ্লুইডটা দেওয়া হয়, সেই ফ্লুইডের মধ্যে কিন্তু গ্লুকোজ থাকে। সিপিডি আপনি জানেন যে কন্টিনিউয়াস অ্যাম্বুলেটরি পেরিটোনিয়াল ডায়ালাইসিস, এটা আসলে বেসিক্যালি 8 ঘন্টা পর পর এক ব্যাগ ফ্লুইড পেটের মধ্যে একটা বিশেষ ক্যাথেটারের মাধ্যমে ঢোকানো হয়, সেটা পেটের মধ্যে থাকে, তারপরে আবার এটার মধ্যে দিয়ে কন্টিনিউয়াস পেরিটোনিয়াল ডায়ালাইসিস চলতে থাকে। 8 আওয়ার্স পরে বা 8 ঘন্টা পরে আমরা এটা আবার বের করে না আরেক ব্যাগ পেরিটোনিয়াল ফ্লুইড ঢোকাই দিই, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে। তো এখন এটা নিয়ে বিভিন্ন স্কুল অফ থট আছে যে আমি তো মুখে খাচ্ছি না। আজ আমরা কথা বলছি রমজানে কিডনি রোগীদের কতটুকু সচেতন হওয়া উচিত। স্যার, সিপিডি রোগীদের রোজা রাখার ক্ষেত্রে কিছু কনফিউশন কাজ করে থাকে, সেগুলো যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন। সিপিডি বা পেরিটোনিয়াল ফ্লুইডের মধ্যে প্রচুর গ্লুকোজ থাকে। তো আমি যখন রোজা রাখার যে সময়টুকু, সেই সময়টুকুতে যদি আমি পেরিটোনিয়াল ডায়ালাইসিস নিই বা আমি যদি অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেটের মধ্যে সেই পেরিটোনিয়াল ফ্লুইড যদি রাখি, তাহলে যেহেতু সেই সুগারটা থাকে, তাহলে আসলে রোজার একটা কনসেপ্ট হচ্ছে যে আমি তো নিউট্রিশন থেকে নিজেকে ডিপ্রাইভ করছি, আমি ওয়াটার থেকে নিজেকে ডিপ্রাইভ করছি। তো কেউ বলে থাকেন যে আসলে তো সেটা তো ডিপ্রাইভেশন হচ্ছে না, কিন্তু কোনো না কোনোভাবে নিউট্রিশন পাচ্ছে সেখান থেকে। তো সেই জন্য বলা হয়, সেই ক্ষেত্রে আমরা সিপিডি পেশেন্টদের বলি যারা রোজা রাখতে চান তারা রাতের মেয়াদে উনি পেরিটোনিয়াল ডায়ালাইসিসটা নেবে, দিনের বেলাটা উনি কোনো এক্সচেঞ্জ করবেন না আর কি।
সেক্ষেত্রে আমাদের হয়তো রোজার আর ব্যত্যয় ঘটবে না, এবং সেই ক্ষেত্রে আমরা তখন এই পদ্ধতিতে ডায়ালিসিসটা নিয়ে, যেহেতু উনি একটা এক্সচেঞ্জ হয়তো কম নিবে, সে এক্সচেঞ্জ কম নিলে এটার শরীরের উপর কোনো বিরূপ প্রভাব আছে কিনা সেই নিয়ে অবশ্যই নেফ্রোলজিস্ট এটা ফলো আপ করতে হবে, এবং ওনাকে উপযুক্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনাকে নেফ্রোলজিস্টের কাছ থেকে ওনার একটা পরামর্শ নিতে হবে। যদি কোনো ডায়ালিসিস পেশেন্ট তিনি রোজা রাখলেন এবং পরবর্তী সময়টাতে যদি দেখা যায় তার শারীরিক কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে কী কী সিমটম দেখা দিলে তিনি বা তার পরিবারের সদস্যরা একটু সচেতন হবেন যে না, তাকে খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত বা ডাক্তারের কাছে নেওয়া উচিত? কিডনি প্রতিদিন সার্বক্ষণিক প্রতি মুহূর্তে যে কাজটা করছে, সেই কাজটা আসলে সপ্তাহে 2 দিন বা 3 দিন 4 ঘন্টা করে হেমোডায়ালিসিস যেটা, সেটা আমরা নিচ্ছি। ডায়ালিসিসের মধ্যে দিয়ে রোগীকে আমরা উপসর্গ মুক্ত রাখার চেষ্টা করি। যেমন ডায়ালিসিস না নিলে যেমন একটা পেশেন্টের শরীরে অনেক পানি জমে যায়, সেই পানি হার্টে জমতে পারে, ফুসফুসে জমে শ্বাসকষ্ট হতে পারে, খাবারের অরুচি, অনীহা এবং বমি হয়, এবং আরও অনেক ধরনের উপসর্গ যেগুলো আছে, সেই সমস্ত উপসর্গগুলি আমরা মিনিমাইজ করার চেষ্টা করি। এবং এটা ছাড়া রোগীর বলা হয় যে একটা ভালো সেশনের ডায়ালিসিস নিলে তার ব্লাড প্রেশার কন্ট্রোল থাকবে। তো এই ধরনের যে উপসর্গগুলি আমি বললাম, এগুলো যদি সব ঠিক থাকে তাহলে তো পেশেন্টের ঠিক, কিন্তু এগুলির ক্ষেত্রে যদি দেখা যায় যে উনি রোজা রাখছেন কিন্তু ওনার আসলে দেখা যায় যে রোজা রাখার ফলে প্রেশার নিয়ন্ত্রণ থাকছে না, ওনার যদি শ্বাসকষ্ট হয় তাহলে বুঝতে হবে ওনার এডিকুয়েট ডায়ালিসিস হচ্ছে না, সেই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আমরা বলবো যে আপনাকে দিনের বেলা হয়তো ডায়ালিসিস নিতে হতে পারে, বা রোজা থেকে সাময়িকভাবে বিরত রাখার জন্য আমরা বলি। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীরা যেন সুস্থভাবে রোজাটা সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে ইফতার থেকে সেহরি পর্যন্ত সুষম পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এবং ইফতার থেকে যদি শুরু করি তাহলে অবশ্যই সকল ধরনের ভাজা পোড়া খাবার অ্যাভয়েড করে যেতে হবে, কারণ এই অতিরিক্ত ডুবো তেলে ভাজা পোড়া খাবারগুলো কিডনি রোগীদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স করে এবং হাই ব্লাড প্রেশার একই সাথে বাড়িয়ে দেয়। পরিবর্তে একজন কিডনি রোগী ইফতারে ছোলা, ডাল, পেঁয়াজ, বেসনের তৈরি খাবারের বদলে তিনি বিভিন্ন ধরনের সবজির পাকোড়া, চালের বা ময়দার কোটিং করে তিনি মাঝে মাঝে গ্রহণ করতে পারেন, ডেইলি বেসিসে অবশ্যই নয়। এবং পুষ্টিকর খাবার হিসেবে ইফতারে তিনি দুধের তৈরি কোনো একটি খাবার অথবা ডিমের তৈরি কোনো একটি খাবার অথবা রুটি, সবজি সাথে 30 গ্রাম পরিমাণের মাছ বা মাংস তিনি খেতে পারেন। দই, চিরা, কলা তিনি খেতে পারেন। দুধ, সাবুদানা তিনি খেতে পারেন। মনে রাখতে হবে দুধ বা দুধ জাতীয় খাবারের ক্ষেত্রে 150 ml বেশি এক বেলায় নেওয়া যাবে না, এবং মাছ, মাংসের ক্ষেত্রে এক বেলায় 30 গ্রামের এক টুকরার বেশি নেওয়া যাবে না। আর যদি রক্তের ইলেকট্রোলাইটস, বিশেষ করে সেরাম, পটাশিয়াম এবং ফসফরাস নিয়ন্ত্রণে থাকে, পটাশিয়াম লেভেল 4 এর নিচে থাকলে তিনি নির্ধারিত কিছু ফলও কিন্তু এনজয় করতে পারেন। যেমন কিডনি রোগীর জন্য উপকারী ফল হচ্ছে পাকা পেঁপে, পাকা আনারস, আপেল, নাশপাতি, বাঙ্গি এবং পেয়ারা। এইগুলোর যে কোনোটি তিনি তার পছন্দ মতো শাফল করে কিন্তু ইফতারে পরিমিত পরিমাণে খেতে পারেন। এবং অবশ্যই ট্রেন্ডে গানা ভাসিয়ে, যেমন বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল কালার ফ্লেভারযুক্ত যে শরবতগুলো রয়েছে সেগুলো না খেয়ে তিনি ইসবগুলের পানি দিয়ে তিনি শরবত খেতে পারেন বা বাঙ্গি জুস করে খেতে পারেন। এভাবে পুষ্টিকর একটি ইফতার সম্পূর্ণ করার পর অবশ্যই, যেহেতু কিডনি রোগীদের ক্ষেত্রে একটি পানির লিমিটেশন থাকে, সাধারণত 1 থেকে 1.5 লিটার পানির খেতে বলা হয়ে থাকে কিডনি রোগের স্টেজ ভেদে, সেক্ষেত্রে অবশ্যই সারাদিন রোজা রাখার পর যেহেতু তিনি তৃষ্ণার্ত থাকবেন, অ্যাট এ টাইম অনেক বেশি পানি তিনি গ্রহণ করবেন না। 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ পানি তিনি পান করতে পারেন ইফতারের পর। এরপরে যারা স্বাভাবিক মুভমেন্ট করতে পারেন তারা অবশ্যই তারাবির নামাজটা পড়বেন। এতে করে আপনার কিডনি রোগীরও স্বাভাবিক কিছু এক্সারসাইজের যে কোটাটা থাকে সেটা পূরণ হয়ে যাবে এবং বডিতে ব্লাড সার্কুলেশনটা ভালো থাকবে, খাবার ভালোভাবে হজম হবে এবং কিডনিতে আপনার সারা শরীরের পুষ্টি উপাদানগুলো ফিল্ট্রেশনও সুবিধা হবে। এবং রাতের খাবারটি অবশ্যই একজন কিডনি রোগী বাদ দেবেন না। সেক্ষেত্রে তিনি অল্প পরিমাণে ভাত, রুটি বা ওটস বা চিরা, সাথে স্বাভাবিক বাসায় রান্না করা মাছ, তরকারি, সবজি তিনি রাখতে পারেন।
অথবা যারা ইফতারিতে মাছ বা চিকেনের কোনো আইটেম গ্রহণ করেছেন তারা রাতের খাবারে 1টি বা 2টি সেদ্ধ ডিম রাখতে পারেন, এবং যদি হাই কোলেস্টেরল এবং হাই প্রেশার থাকে তাহলে কুসুম 1টি রাখবেন। এরপর আসি, ঘুমাতে যাবার আগে কিডনি রোগী 1 থেকে 1.5 কাপ পানি পান করবেন, অর্থাৎ ইফতার থেকে সেহরি পর্যন্ত 1 ঘন্টা গ্যাপে গ্যাপে তিনি 1 কাপ পরিমাণ পানি পান করবেন। এবার আসি সেহরির খাবারটাতে। অবশ্যই একজন কিডনি পেশেন্ট তার সেহরির খাবারে সারা বছর দুপুরের যে খাবারটা খেতেন সেভাবে খাবেন। অবশ্যই তিনি সাদা ভাত গ্রহণ করতে পারেন, অথবা সাদা আটার রুটি খেতে পারেন, সাথে পরিমিত পরিমাণে সবজি, যেমন কিডনি পেশেন্টদের জন্য সেফ সবজিগুলো হচ্ছে ঝুলন্ত সবজি, যেগুলোতে পটাশিয়াম কম থাকে। লাউ, পেঁপে, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, এই জাতীয় সবজিগুলোকে তিনি কারি ফরম্যাটে রাখতে পারেন 1 কাপ পরিমাণে, সাথে চাহিদা অনুযায়ী, ক্যালোরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ভাত, রুটি তিনি অবশ্যই নেবেন, এবং প্রোটিনের কোনো একটি আইটেম, সেটা ডিম অথবা মাছ বা মুরগি 30 গ্রাম পরিমাণে। এবং সেহরি করার সাথে সাথে পানি পান করবেন না, অন্তত 15 মিনিট গ্যাপ দিয়ে তিনি পানি পান করবেন। এভাবে একটু সতর্কতার সাথে যদি একজন কিডনি রোগী ইফতার থেকে সেহরি পর্যন্ত সুষম পুষ্টিকর খাবারগুলো গ্রহণ করেন, তাহলে কোনো ধরনের কিডনির জটিলতা এড়িয়ে তিনি সারা মাসে রোজাটা কমপ্লিট করতে পারবেন। অবশ্যই এড়িয়ে যেতে হবে ডাল, ছোলা, বেসন জাতীয় খাবার এবং আর্টিফিশিয়াল কালার ফ্লেভারযুক্ত শরবত এবং বেকারির যে খাবার, যেগুলোতে টেস্টিং সল্ট থাকে, বিট লবণ থাকে এবং ট্রান্স ফ্যাট থাকে, এগুলোকে এড়িয়ে যেতে হবে। স্বাভাবিকভাবেই দেখা যায় যে সারাদিন রোজা রাখার পর ইফতারির পর অনেকে ক্লান্তি বোধ করেন, 1 কাপ চা বা কফি পান করে থাকেন। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই চা, কফি পান করা থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলোতে উচ্চ পটাশিয়াম এবং উচ্চ অক্সালেট থাকে, এবং এই ক্যাফেইন কিডনির পেশেন্টদের জন্য অবশ্যই নিষেধ। সেক্ষেত্রে পরিবর্তে তিনি আদা সেদ্ধ করা পানি অথবা হালকা লিকারের গ্রিন টি অথবা পুদিনা পাতা সেদ্ধ করা পানি তিনি 1 কাপ পরিমাণ খেতে পারেন, যেটা তার বডিকে ডিটক্স করতেও হেল্প করবে। পাশাপাশি মনে রাখতে হবে দর্শক, একজন কিডনি পেশেন্ট ইফতার থেকে সেহরি পর্যন্ত তার জন্য যেই খাবারগুলো উপকারী সেগুলো যদি গ্রহণ করেন এবং যে খাবারগুলো খেলে তার কিডনির জটিলতা বাড়বে সেগুলো যদি অ্যাভয়েড করে চলেন, তাহলে তার সারা বছরের যে কিডনির জটিলতা ছিল সেটি বরং কমবে, কারণ রমজানে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটা অর্গ্যান ডিটক্সিফিকেশন হয়। সেক্ষেত্রে কিডনি পেশেন্টেরও কিডনি ফাংশন রেস্টোরেশন করা সম্ভব হয়, এমনকি স্টেজ 3-তে থাকলেও 1 বা 2-তে আনা সম্ভব হয় যদি তিনি খাবারটিকে সঠিকভাবে এবং সুষমভাবে মেনটেন করতে পারেন। স্যার, যাদের কিডনি জনিত সমস্যা ছিল এবং তারা পরবর্তী সময়টাতে কিডনি ট্রান্সপ্ল্যান্ট করেছেন, তো তাদের ক্ষেত্রে কি আসলে রোজা রাখার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা আছে কিনা, অথবা তারা রাখতে পারবে কিনা? তারা রাখতে পারবেন। আসলে সেক্ষেত্রে যেটা বলা হয় যে একটা রোগী কিডনি ট্রান্সপ্লান্ট করার পরে যেটা আমরা এক্সপেক্ট করি বা যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় যে তার কিডনি ফাংশন কিন্তু আস্তে আস্তে নর্মাল হয়ে আসে, তার ইউরিনের আউটপুট বা প্রস্রাবের পরিমাণ স্বাভাবিক হয়, এবং আমরা যেগুলি বলছিলাম এতক্ষণ যে ক্রিয়েটিনিন, ইউরিয়া, এগুলো সব নর্মাল হয়ে আসে। তো একটা পেশেন্টের আসলে এটা হয়তো অনেক কিছু কিছু ক্ষেত্রে হয়তো 6 মাস থেকে 1 বছর সময় লাগে। তো আমরা বলি যে স্টেবল কিডনি ফাংশন, ট্রান্সপ্লান্ট রোগীর, যে সমস্ত রোগীর যার কিডনি ফাংশন স্টেবল হয়েছে 6 মাস থেকে 1 বছর পরে উনি রোজা রাখতে পারবেন। আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে যেটা আসলে ট্রান্সপ্লান্ট করার পরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেশেন্টদেরকে কিন্তু বিভিন্ন ধরনের ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ খেতে হয়। যেমন মনে করেন শরীরে, এটা তো একটা ফরেন বডি শরীরে ঢোকানো হয়, যার ফলে বিভিন্ন ধরনের ইমিউন রিয়াকশন হয়। সেটাকে মোকাবেলা করার জন্য বেশ কিছু ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ রোগীকে সারা জীবন খেতে হয় বিভিন্ন মাত্রায়। তো আমরা সেই ইমিউনোসাপ্রেসিভ ড্রাগটার যে ক্লকওয়াইজ যেগুলো খেতে হয় সেগুলির যদি কোনো সমস্যা না হয়, এভাবে যদি উনি খেতে পারে প্রথম 1 বছর, এই কারণে আমরা কিডনি ফাংশনটা স্টেবল হওয়া পর্যন্ত অপেক্ষা করি যেন এই ওষুধগুলি উনি প্রপারলি খেতে পারেন। তারপরে কিডনি ফাংশন স্টেবল হলে 1 বছর পরে ওনার যদি কিডনি ফাংশন স্বাভাবিক থাকে তখন উনি রোজা রাখতে পারবেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ কিডনি রোগীদের এই রোজা রাখার বিষয়টিতে আপনি এত চমৎকারভাবে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছেন। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির সমস্ত দর্শক এবং শুভানুধ্যায়ীদের। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে।
বর্তমান সময়ে ইয়াং জেনারেশনের মধ্যে স্পোর্টসি পিপুল সকলেই খেলাধুলা পছন্দ করে। আমাদের বর্তমান সময়ে ইয়াং জেনারেশনে খেলাধুলাজনিত কারণে যে লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় বা যে জয়েন্টের লিগামেন্টটা সবচাইতে বেশি ইনজুরি হয় সেটা হাঁটুর লিগামেন্ট। এই জন্যে আমাদের হাঁটুর লিগামেন্ট ইনজুরি বা যারা আমরা লিগামেন্ট সার্জারি নিয়ে কাজ করি বা লিগামেন্টের ইস্যু নিয়ে কাজ করি, এর আর একটা টার্ম হচ্ছে স্পোর্টস মেডিসিন রিলেটেড ইনজুরি। এবং হাঁটুর লিগামেন্ট ইনজুরি বর্তমানের আমাদের যে প্রেক্ষাপট, সামাজিক প্রেক্ষাপট দেশে এবং বিদেশে এটা এত ব্যাপক এবং এটা এত ভয়াবহ মাত্রায় যাচ্ছে এবং এটার কিন্তু মানে রোগীরা একবার ভালোও হয়ে যাচ্ছে, তবে সচেতনতাটা খুব জরুরি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠানের স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।